রাতের নির্জন হাইওয়েতে এক অসহায় মেয়েকে যখন বিপদের অন্ধকার ঘিরে ধরেছিল তখন এক সাহসী যুবকের অপ্রত্যাশিত আগমন সবকিছু পাল্টে দিয়েছিল। কিন্তু সকাল হওয়ার আগেই যা ঘটে গেল তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দোস্ত, এই আবেগঘন ও হৃদয়স্পর্শী গল্প শোনার আগে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এমন অনুপ্রেরণাদায়ক ও আত্মার গভীরে পৌঁছে যাওয়া গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা একদম সত্যি ঘটনা, কলকাতার। দোস্ত, দিল্লি কলকাতা হাইওয়েতে সেই রাতে নীরবতা ছিল অনেক বেশি গভীর, যেন রাস্তাটি নিজেই ভয়ে কুঁকড়ে গিয়েছিল। দূরে অনেক ট্রাকের শব্দ গুঞ্জন করে উঠছিল এবং মাঝে মাঝে জোরালো হাওয়া ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সেই নির্জন রাস্তার ধারে একটা ছোট ঢাবা জ্বলছিল, যার টিউবলাইট বারবার ঝিলমিল করে উঠছিল। ঢাবার বাইরে একটা মেয়ে চুপচাপ বসেছিল। তার নাম ছিল প্রিয়া। তার মুখে ভয়, ক্লান্তি এবং অস্থিরতা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। প্রিয়া অনেক ঘন্টা ধরে সেখানে বসেছিল, কিন্তু সে একবারও ভিতরে যাওয়ার সাহস করেনি। তার কাছে না টাকা ছিল, না ফোন এবং না এমন কোনো মানুষ যাকে সে সাহায্যের জন্য ডাকতে পারে। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় এবং কেউ তাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু প্রত্যেক যাওয়া গাড়ি তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। তাকে বোঝা যাচ্ছিল না যে সে যাবে তো যাবে কোথায়। আসলে প্রিয়া মুম্বাই থেকে পালিয়ে এখান পর্যন্ত পৌঁছেছিল। সে ভেবেছিল যে শহরে তাকে কাজ মিলবে, কিন্তু সেখানে তাকে শুধু প্রতারণা মিলেছিল। যে মানুষের ওপর সে বিশ্বাস করেছিল সেই তাকে ভুল পথে নিয়ে যাবার চেষ্টা করছিল। কোনো মতে সে সেখান থেকে পালিয়ে এসেছিল, কিন্তু এখন তার কাছে কিছুই বাকি ছিল না। না টাকা, না সহায়, না কোনো রাস্তা, শুধু এই লম্বা নির্জন হাইওয়ে। কিছুক্ষণ পর একটা ট্রাক ঢাবার সামনে এসে থামল। তার থেকে দুজন মানুষ নেমে পানি খেতে লাগল। তাদের নজর যেই প্রিয়ার ওপর পড়ল, তাদের মুখে এক অদ্ভুত হাসি এসে গেল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। প্রিয়ার হৃদয়ে দ্রুত ধরকতে লাগল। সে তুরন্ত চোখ নিচু করে নিল এবং নিজেকে ছোট করার চেষ্টা করতে লাগল। সেই মানুষ তার কাছে এসে বলল, কোথায় যাবে, ছেড়ে দেব কি? তার আওয়াজে এমন কিছু ছিল যা প্রিয়াকে ভিতর পর্যন্ত ভয় দিয়েছিল। সে কোনো উত্তর দেয়নি। দ্বিতীয় মানুষ দূরে দাঁড়িয়ে হাসছিল, যেন কোনো খেলা দেখছিল। প্রিয়ার হাত কাঁপতে লাগল, কিন্তু সে চুপ ছিল। তখন ঢাবার ভিতর থেকে আওয়াজ এলো, আরে ও, খাবার তৈরি হয়েছে। দুজন মানুষ ফিরে ঢাবার দিকে চলে গেল, কিন্তু তাদের নজর এখনও প্রিয়ার উপর ছিল। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু তার ভয় কম হয়নি। তাকে বোঝা গিয়েছিল যে এখানে বসাও নিরাপদ নয়, কিন্তু যাওয়ার জন্য তার কাছে কোনো জায়গাও ছিল না। সে সেখানেই বসেছিল, যেন তার সব শক্তি শেষ হয়ে গিয়েছে। তখন ঢাবার ভিতর থেকে এক যুবক ছেলে বাইরে এলো। তার বয়স বেশি ছিল না, কিন্তু মুখে গম্ভীরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। হালকা দাড়ি, কঠিন চোখ এবং চলায় এক আত্মবিশ্বাস। তার নাম ছিল অর্জুন সিং। সে দূর থেকেই প্রিয়াকে দেখেছিল, তারপর ধীরে ধীরে তার দিকে এগোল। অর্জুন সিং কিছু দূরে থেমে গেল এবং বলল, তুমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, সব ঠিক আছে? তার আওয়াজ সোজা ছিল, কোনো কৃত্রিমতা ছাড়া। প্রিয়া তার দিকে তাকায়নি। সে এখনও কারো উপর বিশ্বাস করার অবস্থায় ছিল না। অর্জুন সিং আবার বলল, রাতে এই রাস্তায় একা বসা ঠিক নয়। তার কথায় সতর্কতা স্পষ্ট ছিল। প্রিয়া ধীরে ধীরে বলল, আমি এখানেই ঠিক আছি, কিন্তু তার আওয়াজে বিশ্বাস ছিল না। অর্জুন সিং চারদিকে নজর দিল, তারপর বলল, তোমাকে জানা আছে কি এখানে কি কি হতে পারে? তার কথা শুনে প্রিয়া চুপ হয়ে গেল। তাকে সব জানা ছিল, কিন্তু সে মানতে চাইছিল না। তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। সেই সময় ঢাবার ভিতরে বসা সেই দুজন মানুষ আবার বাইরে এলো। এবার তাদের নজর আরও বিপজ্জনক লাগছিল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, এখনও এখানেই বসে আছে? অর্জুন সিং তাদের দিকে তাকালো এবং তার চোখে কঠোরতা এসে গেল। সে জোরে আওয়াজে বলল, নিজের কাজ করো, এদিক দেখার দরকার নেই। দুজন মানুষ কিছুক্ষণ তাকে তাকিয়ে রইল, তারপর ফিরে ভিতরে চলে গেল। কিন্তু পরিবেশ এখন আরও বেশি টেনশনপূর্ণ হয়ে গিয়েছিল। প্রিয়ার ভয় এখন আরও বেড়ে গিয়েছিল। তাকে লাগছিল যে এই লোকেরা আবার আসবে। সে প্রথমবার অর্জুন সিংয়ের দিকে তাকালো, কিন্তু তার চোখে এখনও বিশ্বাস ছিল না। অর্জুন সিং ধীর আওয়াজে বলল, যদি কোথাও যেতে হয় তো বলো, আমি কোনো গাড়ি থেকে কথা বলিয়ে দেব। প্রিয়া মাথা নেড়ে বলল, যাওয়ার জন্য কোনো জায়গা নেই। এটা শুনে অর্জুন সিং কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। তাকে বোঝা গিয়েছিল যে ব্যাপার গভীর, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করেনি। কিছুক্ষণের নীরবতার পর অর্জুন সিং বলল, ঠিক আছে, কিন্তু এখানে বসা নিরাপদ নয়। ভিতরে এসো, অন্তত রাত তো কাটবে। তার আওয়াজে এখন কঠোরতা নয়, বরং চিন্তা ছিল। প্রিয়া তার দিকে তাকালো। তার মুখে কোনো লোভ বা চালাকি দেখা যাচ্ছিল না, কিন্তু তবুও ভয় লেগেছিল।
প্রিয়ার মনে দুটো আওয়াজ চলছিল। একটা বলছিল, যেও না, এটাও প্রতারণা হতে পারে। দ্বিতীয়টা বলছিল, যদি এখানেই বসে থাকো তো কিছু হতে পারে। সে চারদিকে দেখল, নির্জন রাস্তা, অন্ধকার এবং অচেনা লোক। তারপর তার নজর অর্জুন সিংয়ের উপর এসে থামল। অর্জুন সিং এক পা পিছিয়ে বলল, সিদ্ধান্ত তোমার, আমি জোর করে করব না। এটা শুনে প্রিয়া একটু অবাক হয়েছিল। সে ভেবেছিল যে সে চাপ দেবে, কিন্তু সে এমন কিছু করেনি। সে শুধু দাঁড়িয়েছিল, যেন তাকে সময় দিচ্ছিল। অবশেষে প্রিয়া ধীরে ধীরে উঠে এক পা সামনে বাড়িয়েছিল। তার হৃদয় এখনও ভয়ে ভরা ছিল, কিন্তু সে সাহস করেছিল। সে অর্জুন সিংয়ের কাছে এসে থেমে গেল। তার চোখে প্রশ্ন ছিল, ভয় ছিল, কিন্তু সাথে এক ছোট্ট আশাও ছিল। সে কিছু বলেনি, শুধু চুপচাপ তার সাথে চলতে লাগল। যেই সে ঢাবার ভিতর গেল, তাকে লাগল যেন সে কোনো নতুন পথে পা রাখছে। তাকে জানা ছিল না যে সামনে কি হবে, বিশ্বাস মিলবে নাকি আবার প্রতারণা। কিন্তু একটা কথা ঠিক ছিল, এই রাতের প্রত্যেক মুহূর্ত তার জীবন বদলে দেওয়ার ছিল, এবং হয়তো এই মুলাকাতও। প্রিয়া যেই ঢাবার ভিতর ঢুকল, সে চারদিকে নজর দৌড়াল। ভিতরে হালকা আলো ছিল এবং কয়েকজন লোক চুপচাপ খাবার খাচ্ছিল, কিন্তু পরিবেশ অদ্ভুত ভারী লাগছিল। প্রত্যেক নজর যেন তাকেই দেখছিল। সে ধীরে ধীরে এক কোনায় গিয়ে বসে গেল, কিন্তু তার মন এখনও শান্ত ছিল না। তাকে লাগছিল যে সে নিরাপদ জায়গায় নয়, বরং এক নতুন বিপদের মাঝে এসে পড়েছে। অর্জুন সিং কিছু না বলে কাউন্টারের দিকে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন সিং এক থালা নিয়ে এসে তার সামনে রেখে দিল। গরম রুটি, সবজি এবং পানি, সবকিছু খুব সাধারণ ছিল, কিন্তু প্রিয়ার জন্য সেই মুহূর্তে খুব বড় সহায় ছিল। সে থালাটা দেখল, তারপর অর্জুন সিংয়ের দিকে তাকাল। তার চোখে এখনও প্রশ্ন ছিল। অর্জুন সিং শুধু এতটুকু বলল, খেয়ে নাও, ক্ষুধার্ত হয়েছ। তার আওয়াজে কোনো চাপ ছিল না। প্রিয়া ধীরে ধীরে খাওয়া শুরু করল, কিন্তু প্রত্যেক গ্রাসের সাথে তার ভয়ও বাড়ছিল। তাকে বারবার লাগছিল যে কোথাও এর পিছনে কোনো দাম তো নেই। সে চুপচাপ খেতে খেতে চারদিকে নজর রাখছিল। ঢাবায় বসা কয়েকজন লোক এখনও তাকে দেখছিল, কিন্তু অর্জুন সিংয়ের উপস্থিতির কারণে কেউ কাছে আসছিল না। এই কথাটা তাকে একটু স্বস্তি দিচ্ছিল। খাওয়া শেষ করার পর প্রিয়া চুপচাপ বসেছিল। তাকে বোঝা যাচ্ছিল না যে এখন কি করতে হবে। তখন অর্জুন সিং তার কাছে এসে বলল, যদি চাও তো ভিতরে একটা ছোট ঘর আছে, সেখানে আরাম করতে পারো। এটা শুনে প্রিয়ার হৃদয় আবার জোরে ধরক করতে লাগল। তার মাথায় সেই পুরনো ভয় জেগে উঠল। সে তুরন্ত বলল, না, আমি এখানেই ঠিক আছি। অর্জুন সিং তার চোখের দিকে তাকাল এবং বিনার আগে বলল, যেমন তোমার ভালো লাগে, কিন্তু এখানে বসে থাকা ঠিক নয়। সে ঢাবার কোণার দিকে ইশারা করল, যেখানে একটা পর্দার পিছনে ছোট ঘর ছিল। তারপর বলল, দরজা ভিতর থেকে বন্ধ করে লাও, কেউ বিরক্ত করবে না। এটা বলে সে ফিরে নিজের কাজে লেগে গেল। সে তাকে জোর করেনি। কিছুক্ষণ পর্যন্ত প্রিয়া সেখানেই বসে চিন্তা করছিল। বাইরে রাত আরও গভীর হয়ে গিয়েছিল এবং ঢাবায় বসা লোকেরাও ধীরে ধীরে কমে যাচ্ছিল। এখন পরিবেশ আরও বেশি অদ্ভুত লাগছিল। তাকে অনুভব হয়েছিল যে যদি সে এখানেই বসে থাকে তো হয়তো আবার কোনো বিপদ আসতে পারে। সে ধীরে ধীরে উঠে সেই ঘরের দিকে পা বাড়াল। ঘরটা খুব ছোট ছিল, শুধু একটা খাট এবং একটা কম্বল রাখা ছিল। দেওয়ালগুলো সাদামাটা ছিল, কিন্তু ভিতরে অদ্ভুত শান্তি ছিল। প্রিয়া ভিতরে গিয়ে দরজা বন্ধ করে নিল এবং কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তাকে নিজের ওপরই অবাক লাগছিল যে সে এক অচেনা জায়গায় নিজেকে বন্ধ করছে, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে ধীরে ধীরে খাটের ওপর বসে গেল এবং কম্বল জড়িয়ে নিল। তার মাথায় সারাদিনের সব ঘটনা ঘুরতে লাগল। মুম্বাইয়ের প্রতারণা, পালিয়ে আসার সেই মুহূর্ত এবং এখন এই ঢাবা। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, কিন্তু এবার তাতে একটু স্বস্তিও ছিল। হয়তো প্রথমবার তাকে লাগল যে সে কিছুক্ষণের জন্য নিরাপদ। ওদিকে বাইরে অর্জুন সিং ঢাবা বন্ধ করার প্রস্তুতি করছিল। সে একবার সেই ঘরের দিকে তাকাল যেখানে প্রিয়া ছিল। তার মুখে হালকা চিন্তা ছিল, যেন সে শুধু ঢাবা নয় বরং কোনো দায়িত্বও সামলাচ্ছিল। কিন্তু সে কিছু বলেনি, শুধু চুপচাপ কাজ করছিল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল। ঢাবা প্রায় খালি হয়ে গিয়েছিল এবং বাইরে শুধু কখনো কখনো যাওয়া গাড়ির আওয়াজ আসছিল। অর্জুন সিং আলো কমিয়ে দিয়েছিল এবং দরজার কাছে একটা চেয়ার পেতে বসে গিয়েছিল। সে বারবার রাস্তার দিকে দেখছিল, যেন কোনো বিপদের অপেক্ষা করছিল। আর মুখে এখন আগের থেকে বেশি সতর্কতা ছিল। ভিতরে প্রিয়ার চোখ লাগতে যাচ্ছিল যে হঠাৎ বাইরে কিছু হলচলের আওয়াজ এলো, যেন কেউ ঢাবার কাছে এসেছে। সে তুরন্ত উঠে বসে গেল এবং তার ধড়কন বেড়ে গেল। সে দরজার কাছে গিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করল। বাইরে ধীরে ধীরে আওয়াজ আসছিল। তখন সে অর্জুন সিংয়ের কঠিন আওয়াজ শুনল, আমি বলেছিলাম না এখান থেকে যাও। তার আওয়াজ আগের থেকে আলাদা ছিল, যেন সে কাউকে সতর্ক করছিল। অন্যদিক থেকে কয়েকজন লোক ধীরে ধীরে তর্ক করছিল। প্রিয়ার ভয় আবার বেড়ে গেল। তাকে লাগছিল যে সেই লোকেরাই ফিরে এসেছে। কিছুক্ষণ বাইরে তর্ক চলল।
তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। কিন্তু এই স্তব্ধতা আরও ভয়ঙ্কর ছিল। প্রিয়াকে বোঝা যাচ্ছিল না যে বাইরে কি হয়েছে। সে দরজার কাছ থেকে উকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছু স্পষ্ট দেখা যায়নি। তার হৃদয় জোরে জোরে ধড়কচ্ছিল। ওদিকে বাইরে অর্জুন সিং এখনও চেয়ারে বসেছিল, কিন্তু তার নজর রাস্তায় আটকে ছিল। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে কোনো পুরনো ভয়কে আবার জীবিত করছিল। সে ধীরে ধীরে নিজের হাত দুটো মুঠো করে নিয়েছিল। স্পষ্ট ছিল যে এটা শুধু এক সাধারণ রাত ছিল না। প্রিয়াকে এখন অনুভব হচ্ছিল যে অর্জুন সিং শুধু তার সাহায্য করছে না, বরং কোনো বড় বিপদ থেকে তাকে বাঁচাচ্ছিল। কিন্তু সেই বিপদ কি, এটা এখনও এক রহস্য ছিল। তার মনে প্রশ্ন আরও বেড়ে যাচ্ছিল। সেই কি সঠিক মানুষের ওপর বিশ্বাস করছে, নাকি এসব কোনো বড় সত্যির শুরু? তখন দূর থেকে একটা গাড়ির আওয়াজ আবার শোনা গেল। এবার সেই আওয়াজ আগের থেকে আরও জোরে এবং স্পষ্ট ছিল। অর্জুন সিং তুরন্ত উঠে দাঁড়ালো এবং তার নজর রাস্তায় আটকে গেল। তার মুখে এখন স্পষ্ট চিন্তা ছিল, যেন সে জানত যে এখন কি হতে যাচ্ছে। ভিতরে দাঁড়িয়ে প্রিয়াও সেই আওয়াজ শুনেছিল এবং তার হৃদয় আবার জোরে ধড়কতে লাগল। তাকে অনুভব হচ্ছিল যে এখন কিছু বড় হতে যাচ্ছে। হয়তো সেই লোকেরাই ফিরে এসেছে এবং এবার তারা শুধু ভয় দেখাতে নয়, বরং তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ধাবার বাইরে থামা গাড়ির আওয়াজ যেই কাছে এলো, পরিবেশ হঠাৎ আরও ভারী হয়ে গেল। অর্জুন সিং এর নজর রাস্তায় আটকে ছিল এবং তার শরীর পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। গাড়ি এসে ধাবার সামনে থামল এবং তার থেকে দুজন মানুষ নামল। তাদের চালে ঘাবড়ানি নয়, বরং সোজা উদ্দেশ্য দেখা যাচ্ছিল, যেন তারা কাউকে খুঁজতেই এসেছে। ভিতরের ঘরে দাঁড়িয়ে প্রিয়াও এসব শুনে নিয়েছিল এবং তার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। সেই মানুষ সোজা অর্জুন সিংয়ের দিকে এগোলো এবং বিনা ঘুরিয়ে বলল, এখানে একটা মেয়ে এসেছে, সে কোথায়? তাদের আওয়াজে এক অদ্ভুত কঠোরতা ছিল। অর্জুন সিং বিনা দ্বিধায় উত্তর দিল, এখানে কেউ নেই, ভুল জায়গায় এসেছ। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু চোখে স্পষ্ট সতর্কতা ছিল। সে জানত যে এরা সেই লোক যাদের থেকে সে ভয় পাচ্ছিল। তাদের মধ্যে একজন মানুষ হেসে উঠল এবং বলল, দেখ, বেশি বুদ্ধিমান সাজিস না, আমাদের সব জানা আছে। সে ঢাবার ভিতর উঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু অর্জুন সিং তার রাস্তা আটকে দিল। এখন দুজন মুখোমুখি দাঁড়িয়েছিল। পরিবেশে টেনশন স্পষ্ট অনুভব হচ্ছিল। এটা শুধু প্রশ্ন উত্তর ছিল না, এটা সোজা সংঘর্ষ হতে যাচ্ছিল। ভিতরে দাঁড়িয়ে প্রিয়াও এসব শুনছিল এবং এখন তার নিশ্চয়তা হয়ে গিয়েছিল যে এই লোকেরা তার পিছনেই আছে। তার মাথায় মুম্বাইয়ের সব কথা আবার ঘুরতে লাগল, সেই লোক, সেই ভয় এবং সেই পালানো সব কিছু। সে নিজেকে কম্বলে আরও লুকিয়ে নিল, কিন্তু তার হৃদয় বলছিল যে এখন লুকিয়ে কোনো লাভ হবে না। বাইরে দাঁড়ানো মানুষ আবার বলল, দেখ, সোজাসুজি বলে দে, নয়তো ঢাবা উল্টে দেব। তার আওয়াজে এখন খোলা হুমকি ছিল। অর্জুন সিং এক পা সামনে বাড়িয়ে বলল, আমি বলেছিলাম না এখানে কেউ নেই? তার আওয়াজে এখন রাগ স্পষ্ট ছিল। সে যে কোনো অবস্থায় তাদের ভিতর যেতে দিতে চাইছিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর সেই মানুষেরা একে অপরের দিকে তাকালো। তারপর তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু ফিরে আসব। এটা বলে তারা দুজন গাড়িতে উঠে চলে গেল। কিন্তু যেতে যেতে তাদের নজর ধাবার ওপরেই আটকে ছিল। এটা স্পষ্ট ছিল যে ব্যাপার এখানেই শেষ হয়নি। অর্জুন সিং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ফিরে চেয়ারে বসে গেল। তার মুখে এখন আগের থেকে বেশি চিন্তা ছিল। সে জানত যে এই লোকেরা এত সহজে হার মানার নয়। সে একটা লম্বা নিঃশ্বাস নিল এবং মাথা নিচু করে নিল, যেন সে কোনো পুরনো ভয়কে আবার অনুভব করছিল। কিছুক্ষণ পর প্রিয়া ধীরে ধীরে ঘর থেকে বাইরে এলো। তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তারা কারা ছিল? অর্জুন সিং তার দিকে তাকালো, কিন্তু কয়েক মুহূর্ত কিছু বলেনি, যেন সে ঠিক করছিল যে তাকে সত্যি বলা উচিত কিনা। অবশেষে সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি সত্যি জানতে চাও? প্রিয়া মাথা নেড়েছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে জানার জেদও ছিল। অর্জুন সিং কয়েক সেকেন্ড চুপ ছিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, এই হাইওয়েতে সবকিছু স্পষ্ট হয় না, অনেক কিছু এমন আছে যা দেখা যায় না। সে বলল, তার আওয়াজ ভারী ছিল। এই লোকেরা মেয়েদের খুঁজে বের করে, তাদের ফাঁদে ফেলে এবং তারপর বিক্রি করে দেয়। এটা শুনে প্রিয়ার হৃদয় যেন থেমে গিয়েছিল। তাকে বোঝা গিয়েছিল যে সে কোন বিপদ থেকে পালিয়ে এখানে এসেছে। অর্জুন সিং আরও বলল, তুমিও তাদের জালে পড়েছিলে, কিন্তু পালিয়ে এসেছ। তার নজর এখন প্রিয়ার উপর ছিল এবং এখন তারা তোমাকে ফিরিয়ে নিতে চায়। এটা শুনে প্রিয়ার হাত কাঁপতে লাগল। তার সবচেয়ে বড় ভয় এখন সত্যি হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর প্রিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি এসব কিভাবে জানো? এই প্রশ্ন শুনে অর্জুন সিংয়ের চোখে এক দুঃখ উঠে এলো। সে চোখ ফিরিয়ে নিল এবং কয়েকক্ষণ চুপ ছিল। তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি আগে এই ভুল করেছিলাম। প্রিয়া মন দিয়ে তার দিকে তাকালো। অর্জুন সিং ধীর আওয়াজে বলল, আমারও এক বোন ছিল, সেও একদিন এমনি কোথাও ফেঁসে গিয়েছিল। তার আওয়াজ কাঁপছিল। সে আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তাকে আটকাতে পারিনি। তার চোখে এখন অশ্রু ছিল। তারপর সে কখনো ফিরে আসেনি। সে ধীরে ধীরে বলল। এই কথা শুনে প্রিয়ার হৃদয়ে এক দুঃখ উঠে এলো। অর্জুন সিং মুঠো করে নিল এবং বলল,
তখন থেকে আমি শপথ করেছিলাম যে এই রাস্তায় আর কারোর সাথে এমন হতে দেব না। তার আওয়াজে এখন দুঃখের সাথে দৃঢ়তাও ছিল। প্রিয়া এখন পুরোপুরি চুপ ছিল। তার মনের ভয় এখন ধীরে ধীরে বদলাতে যাচ্ছিল। এখন সে অর্জুন সিংকে সন্দেহের চোখে নয়, বরং সম্মানের চোখে দেখছিল। তাকে বোঝা গিয়েছিল যে সে শুধু তার সাহায্য করছে না, বরং নিজের অতীত সংশোধন করার চেষ্টা করছে। তখন দূর থেকে আবার সেই গাড়ির আওয়াজ শোনা গেল, কিন্তু এবার সেটা একা ছিল না, সাথে আরেকটা গাড়ির আওয়াজও ছিল। অর্জুন সিং তুরন্ত উঠে দাঁড়ালো। তার মুখে এখন স্পষ্ট ভয় ছিল, কিন্তু সে পিছু হটার ছিল না। সে প্রিয়ার দিকে তাকালো এবং বলল, এখন আসল মুশকিল শুরু হতে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দুটো গাড়ি ঢাবার সামনে এসে থামল। হেডলাইটের জোরালো আলো পুরো পরিবেশ চিড়ে দিয়েছিল। অর্জুন সিং সোজা দাঁড়িয়েছিল, কিন্তু তার ভিতরে টেনশন স্পষ্ট দেখা যাচ্ছিল। গাড়ি থেকে 4 জন মানুষ নামল এবং তাদের মুখে স্পষ্ট উদ্দেশ্য ছিল। এরা কোনো সাধারণ লোক ছিল না। ভিতরে দাঁড়িয়ে প্রিয়ার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন মানুষ সামনে এগিয়ে সোজা অর্জুন সিংয়ের সামনে এসে বলল, এখন খেলা শেষ কর, মেয়েটা কোথায়? তার আওয়াজে স্পষ্ট চাপ ছিল। অর্জুন সিং বিনা পিছু হটে বলল, আমি বলেছিলাম না এখানে কেউ নেই। তার আওয়াজ এখন আগের থেকে আরও কঠিন ছিল, কিন্তু এবার সামনের লোকেরাও পিছু হটার ছিল না। দ্বিতীয় মানুষ ঢাবার ভিতর ঢোকার চেষ্টা করল, কিন্তু অর্জুন সিং তার রাস্তা আটকে দিল। এখন দুজন মুখোমুখি ছিল। কয়েক সেকেন্ড দুজনের চোখ ঠোকাঠুকি করছিল। তারপর হঠাৎ সেই মানুষ অর্জুন সিংকে জোরে ধাক্কা দিল। অর্জুন সিং এক পা পিছিয়ে গিয়েছিল, কিন্তু তুরন্ত নিজেকে সামলে নিয়েছিল। এখন ব্যাপার স্পষ্ট ছিল, এটা কথায় মিটবে না। ভিতরের ঘরে দাঁড়িয়ে প্রিয়া সৎ শুনছিল। তার হৃদয় যেন বাইরে বেরিয়ে আসবে। তাকে বোঝা গিয়েছিল যে এখন সে আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। বাইরে অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। প্রত্যেক সেকেন্ড তাকে ভারী লাগছিল। সে বুঝতে পারছিল না যে কি করবে। বাইরে একজন মানুষ চিৎকার করে বলল, পুরো ঢাবা চেক করো। এটা শুনে প্রিয়ার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল। যদি তারা ভিতরে ঢুকে যায় তো সব শেষ হয়ে যাবে। সে তাড়াতাড়ি চারদিকে দেখল, কিন্তু লুকোনোর কোনো জায়গা ছিল না। তার মাথা দ্রুত কাজ করছিল, কিন্তু কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। ওদিকে অর্জুন সিং জোরে বলল, কেউ ভিতরে যাবে না। তার আওয়াজ গুঞ্জন করে উঠেছিল। সে একজন মানুষের হাত ধরে তাকে পিছনে ধাক্কা দিয়েছিল। এখন 4 জন মানুষ রাগে এসে গিয়েছিল। তাদের মধ্যে একজন অর্জুন সিংয়ের কলার ধরে নিয়েছিল। পরিবেশ পুরোপুরি বেহাল হয়ে গিয়েছিল। ভিতরে প্রিয়া এসব শুনে কাঁপছিল। তাকে লাগছিল যে এখন অর্জুন সিং আর বেশিক্ষণ একা টিকতে পারবে না। তার হৃদয় বলছিল যে সে কিছু করুক, কিন্তু মাথা ভয়ে আটকে ছিল। প্রত্যেক মুহূর্ত তাকে নিজের সিদ্ধান্তের বোঝা অনুভব হচ্ছিল। তখন বাইরে একজন মানুষ পকেট থেকে ছুরি বের করে নিয়েছিল। তার চকচকে ধার ঢাবার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে অর্জুন সিংয়ের দিকে পা বাড়িয়েছিল। বাকিরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। এখন অবস্থা পুরোপুরি বিপজ্জনক হয়ে গিয়েছিল। অর্জুন সিং এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, কিন্তু সে পিছু হটতে অস্বীকার করেছিল। সে কঠিন আওয়াজে বলল, এক পা আর বাড়ালে ভালো হবে না। কিন্তু তার আওয়াজে এখন চিন্তাও স্পষ্ট ছিল। সে জানত যে সামনের লোক যে কোনো কিছু করতে পারে। ভিতরে দাঁড়িয়ে প্রিয়া এসব দেখে তার ভয় চরমে পৌঁছেছিল। তাকে বোঝা গিয়েছিল যে যদি সে এখনও চুপ থাকে তো অর্জুন সিংয়ের জীবন চলে যেতে পারে। তার মনে একটাই কথা চলছিল, যদি আমি বাইরে বেরিয়ে যাই তো হয়তো এই লোকেরা থেমে যাবে। সে ধীরে ধীরে দরজার কড়া ধরেছিল। তার হাত কাঁপছিল। সে জানত যে এই পদক্ষেপ খুব বড়, কিন্তু এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে চোখ বন্ধ করে দরজা খুলে দিয়েছিল। যেই সে বাইরে এলো তার আওয়াজ গুঞ্জন করে উঠেছিল, থেমে যাও, আমি এখানেই আছি। এটা শুনে সবার নজর তার দিকে ঘুরে দিয়েছিল। অর্জুন সিংয়ের মুখ এক মুহূর্তের জন্য বদলে গিয়েছিল। সে জোরে বলল, ভিতরে যাও প্রিয়া। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই মানুষদের মুখে হাসি এসে গিয়েছিল, যেন তাদের সেই জিনিস মিলে গিয়েছে যার খোঁজে তারা এসেছিল। তাদের মধ্যে একজন বলল, অবশেষে মিলেই গেল, এবং সে তার দিকে এগোতে লাগল। প্রিয়ার পা পিছিয়ে যাচ্ছিল, কিন্তু এখন রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। অর্জুন সিং তুরন্ত তার সামনে এসে দাঁড়িয়ে গেল। সে রাগে বলল, কেউ তার গায়ে হাত লাগাবে না। তার আওয়াজে এতটা শক্তি ছিল যে এক মুহূর্তের জন্য সবাই থেমে গিয়েছিল। কিন্তু তারপর একজন বলল, এখন এটা তোমার দায়িত্ব নয়, এবং সে ছুরি সামনে করে দিয়েছিল। তখন হঠাৎ দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা গেল, প্রথমে হালকা, তারপর জোরে। সবার মুখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানি এসে গিয়েছিল। তাদের মধ্যে একজন বলল, পুলিশ, এবং সে বাকি লোকদের দিকে তাকালো। এখন যারা এতক্ষণ আধিপত্য করছিল তারা নিজেরাই পিছু হটতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশের গাড়ি ঢাবার সামনে এসে থামল। সিপাহীরা নেমে তুরন্ত সেই মানুষদের দিকে এগোল। তারা বিনা সময় নষ্ট করে সবাইকে ধরে নিয়েছিল। অর্জুন সিং স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। প্রিয়া এখনও কাঁপছিল, কিন্তু তার মুখে স্বস্তি দেখা যাচ্ছিল। পুলিশ সেই লোকদের নিয়ে চলে গেল এবং ঢাবার বাইরে আবার সেই স্তব্ধতা ফিরে এলো। কিন্তু এবার সেটা ভয়ের স্তব্ধতা ছিল না। অর্জুন সিং প্রিয়ার দিকে তাকালো এবং প্রথমবার তার চোখে স্বস্তি ছিল। রাতের সেই হলচল এখন ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল এবং আকাশে হালকা সকালের আলো ছড়িয়ে যাচ্ছিল।
ঢাবার বাইরে সেই রাস্তা ছিল, সেই হাওয়া, কিন্তু এখন সব কিছু আলাদা লাগছিল। প্রিয়া চুপচাপ দাঁড়িয়েছিল, যেন এখনও বুঝতে পারছিল না যে সে সত্যি নিরাপদ কিনা। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। অর্জুন সিং কিছু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর এখনও সতর্ক ছিল। কয়েকক্ষণ দুজনের মাঝে নীরবতা ছিল। তারপর প্রিয়া ধীর আওয়াজে বলল, যদি তুমি না থাকতে তো আজ। এর কথা অসম্পূর্ণ থেকে যেত। তার চোখে অশ্রু এসে গিয়েছিল। অর্জুন সিং তার দিকে তাকালো, কিন্তু কিছু বলেনি। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু সাথে এক স্বস্তিও ছিল। প্রিয়া নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করল, এখন আমি কোথায় যাব? এই প্রশ্ন সোজা ছিল, কিন্তু এর পিছনে তার পুরো জীবনের ভয় লুকিয়েছিল। সে আবার সেই মোড়ে দাঁড়িয়েছিল যেখান থেকে সে পালানো শুরু করেছিল। ফারাক শুধু এতটুকু ছিল যে এখন তার কাছে এক আশা ছিল। অর্জুন সিং কয়েক মুহূর্ত চিন্তা করছিল, তারপর সে বলল, এখান থেকে কিছু দূরে একটা মহিলা আশ্রয় কেন্দ্র আছে, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে দায়িত্ব স্পষ্ট অনুভব হচ্ছিল। সে আরও বলল, সেখানে তোমাকে নিরাপদ জায়গা মিলবে এবং নতুন শুরুও। এটা শুনে প্রিয়ার মুখে হালকা আশা এসেছিল। প্রিয়া তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, তুমি আমার জন্য এত সব কেন করেছ? এই প্রশ্ন তার হৃদয় থেকে বেরিয়েছিল। অর্জুন সিং কয়েক সেকেন্ড চুপ ছিল, তারপর বলল, কারণ আমি আগে এক ভুল করেছিলাম। তার চোখে এক পুরনো দুঃখ উঠে এসেছিল। সে আর বেশি কিছু বলেনি, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিয়েছিল। প্রিয়া এখন বুঝে গিয়েছিল যে এই সাহায্য শুধু মানবতা নয়, বরং এক অসম্পূর্ণ গল্পের অংশ। সে কিছু বলেনি, শুধু ধীরে ধীরে মাথা নিচু করে নিয়েছিল। তার মনে এখন ভয়ের জায়গায় বিশ্বাস এসে গিয়েছিল। সে জানত যে এই মানুষ তাকে ক্ষতি করবে না, এবং হয়তো প্রথমবার তার কোনো অচেনার উপর বিশ্বাস হয়েছিল। কিছুক্ষণ পর অর্জুন সিং তার বাইক বের করেছিল এবং বলল, চলো। প্রিয়া বিনা কিছু বলে তার পিছনে বসে গেল। সকালের ঠান্ডা হাওয়া তাদের মুখে লাগছিল। রাস্তায় দুজন চুপ ছিল, কিন্তু তাদের নীরবতায় এখন ভয় ছিল না। তারা এক নতুন শুরুর দিকে এগোচ্ছিল। কিছুক্ষণ পর তারা এক ছোট আশ্রয় কেন্দ্রের সামনে পৌঁছেছিল। সেখানকার পরিবেশ শান্ত ছিল। অর্জুন সিং বাইক থামিয়েছিল এবং প্রিয়ার দিকে তাকালো। তার মুখে সন্তোষ ছিল, যেন সে তার কাজ শেষ করে দিয়েছে। প্রিয়া ধীরে ধীরে বাইক থেকে নেমেছিল। সে কয়েক পা সামনে এগিয়েছিল, কিন্তু তারপর থেমে গিয়েছিল। সে পিছনে ঘুরে অর্জুন সিংকে দেখেছিল। তার চোখে হাজারো কথা ছিল, কিন্তু শব্দ ছিল না। অবশেষে সে ধীর আওয়াজে বলল, ধন্যবাদ। এটা ছোট শব্দ ছিল, কিন্তু তাতে তার পুরো হৃদয়ের অনুভূতি ছিল। অর্জুন সিং হালকা হাসি দিয়েছিল এবং বলল, নিজের খেয়াল রেখো। সে আর বেশি কিছু বলেনি। সে জানত যে কিছু সম্পর্কের শব্দের দরকার হয় না। তারপর সে বাইক স্টার্ট করেছিল এবং সেখান থেকে চলে গিয়েছিল। প্রিয়া তাকে দূর পর্যন্ত দেখছিল। দিন কেটে গিয়েছিল এবং প্রিয়া তার জীবনকে ধীরে ধীরে সামলাতে শুরু করেছিল। সে আশ্রয়কেন্দ্রে থেকে কাজ করা শুরু করেছিল, নিজেকে শক্তিশালী বানিয়েছিল এবং নিজের ভয়কে পিছনে ফেলে দিয়েছিল। এখন সে আগের মতো দুর্বল মেয়ে ছিল না। তার ভিতরে এক নতুন শক্তি এসে গিয়েছিল। 1 বছর পর সেই দিল্লি কলকাতা হাইওয়েতে সেই ঢাবা এখন আগের থেকে আরও বেশি ব্যবস্থাপিত দেখাচ্ছিল। সকালের সময় ছিল, আর অর্জুন সিং তার কাজে লেগেছিল। তার জীবন স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিতরে সেই রাত এখনও জীবিত ছিল। তখন একটা গাড়ি এসে ঢাবার সামনে থামল। তার থেকে একটা মেয়ে নামল, যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে ছিল এবং তার মুখে আত্মবিশ্বাস ঝলকাচ্ছিল। অর্জুন সিং এক নজর তাকে দেখেছিল, কিন্তু চিনতে পারেনি। সেই মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসেছিল। যেই সে কাছে এসেছিল, অর্জুন সিংয়ের চোখ এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সে প্রিয়া ছিল, কিন্তু এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তার মুখে ভয়ের জায়গায় আত্মবিশ্বাস ছিল। সে হেসে বলল, কেমন আছো অর্জুন সিং? তার আওয়াজে আপনত্ব ছিল। অর্জুন সিং হালকা হেসে বলল, তুমি? তার চোখে অবাক এবং খুশি দুটোই ছিল। প্রিয়া বলল, এখন আমি সেই আশ্রয়কেন্দ্রে কাজ করি যেখানে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। তার মুখে গর্ব ছিল। সে এখন অন্যদের সাহায্য করছিল। প্রিয়া আরও বলল, সেই রাতে তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমাকে বাঁচার রাস্তা দিয়েছিলে। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট ছিল। অর্জুন সিং ধীরে ধীরে বলল, না, তুমি নিজেকে সামলেছ। আমি তো শুধু এক কারণ হয়েছিলাম। তার কথায় সত্যি ছিল। দুজন কয়েক মুহূর্ত চুপ ছিল। তারপর প্রিয়া হেসে বলল, কিছু লোক রাস্তায় মিলে যায় এবং পুরো জীবন বদলে দেয়। তার চোখে এক ঝলক ছিল। অর্জুন সিং আকাশের দিকে তাকালো এবং মনে মনে ভাবল, হয়তো আজ আমি আমার ভুলের কিছুটা হিসেব চুকিয়ে দিয়েছি। এবং সেই নির্জন হাইওয়েতে আবার মানবতা জিতে গিয়েছিল। দোস্ত, যদি এই গল্পটা তোমাদের হৃদয়কে সামান্যও ছুঁয়ে থাকে, তো আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হ্যাঁ, কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম অবশ্যই লিখো, তাকে আমরা জানতে পারি যে আমাদের এই গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ খুশি থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সম্পর্ককে সময় দিও।